জ্বলতে থাকা বাড়ির আগুন ভেদ করে বাইরে থেকে আছড়ে পড়েছিল ওদের মরণপণ সাহায্য প্রার্থনা। রামপুরহাটের ভয়াবহ ঘটনার যন্ত্রণা এইভাবেই তাঁর শব্দে তুলে ধরেছেন কবি জয় গোস্বামী। সেই যন্ত্রণাকে আরো বাড়িয়ে আজ মৃত্যু হল ঘটনায় মারাত্মক অগ্নিদগ্ধ হওয়া নাজিমা বিবি। আমার মনে আছে, উদ্ধার করে হাসপাতালে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই পথেই এবিপি আনন্দে তিনিই প্রথম তুলে ধরেছিলেন ভয়াবহ সেই রাতের কথা। চরম লজ্জার ঘটনা, সবাই মানবেন, কিন্তু লজ্জার তো এখানেই শেষ নয়। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় যা ঘটল তাতে রাজ্যবাসী হিসেবে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ভোটে জিতে আসা জনপ্রতিনিধিরা গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ঘুষোঘুষি করছেন আর রক্তাক্ত হচ্ছেন। অনেকগুলো প্রশ্ন উঠবে আজকের এই অনুষ্ঠানে। আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে বিধানসভায় রক্তপাত, তৃণমূল বিজেপির ঘুষোঘুষি হাতাহাতি, বঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে গোল্লায় পাঠাচ্ছে কারা। আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে আইনসভাতেই হাতাহাতিতে জড়াচ্ছেন আইন প্রণেতারা, তাহলে আইনের শাসন স্রেফ কথার কথা হয়ে রয়ে গেল। আজ আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে বিধানসভায় ধুন্ধুমারের রেশ লোকসভাতেও, বাংলায় ৩৫৫ ধারা চায় বিজেপি, পরিকল্পিত অশান্তি বলছে তৃণমূল, সংঘাতে রেশ আর কত দূর গড়াবে। আজ এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে সরকারি চাপে আহত বিজেপি বিধায়ককে রাখতে চাইছে না বেসরকারি হাসপাতাল, অভিযোগ বিরোধী দলনেতা। এবার হাসপাতাল আর ডাক্তারবাবুদের নিয়েও রাজনৈতিক টানাপোড়েন। আজ আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে রামপুরহাট কাণ্ডে আরো একজন অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু, যিনি ছিলেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনার পর ঠিক কি বলেছিলেন তিনি এবিপি আনন্দের ক্যামেরায়। আজ এই অনুষ্ঠানে আমাদের ষষ্ঠ প্রশ্ন থাকবে রাতেই গ্রামে পৌঁছয় দমকল, কিন্তু যে বাড়ি থেকে 7টা দেহ উদ্ধার হলো সেখানে দমকল পৌঁছলো 12 ঘন্টা পর। এর রহস্যটা কি? এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো গণতন্ত্রের পীঠস্থানেই লঙ্ঘিত গণতন্ত্র, লজ্জিত গণতন্ত্র। রাজ্য বিধানসভার আজকের দিনের ছবিটা দেখুন। কিল, ঘুষি, হাতাহাতি, রক্তারক্তি, নাক ফাটা, বিধানসভায় নজিরবিহীন ঘটনা। মুখোমুখি তৃণমূল বিজেপি বিধায়করা। লজ্জিত হল গণতন্ত্র। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন তিনি। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আলোচনার জন্য আপনারা কোনো নোটিশ দেননি, আর অধিবেশনের শুরু থেকে প্রতিদিনই আপনারা চিৎকার চেঁচামেচি করে ওয়াকআউট করছেন। অধিবেশনের শেষ দিনে কেন এই কথা বলছেন? এরপরই বিজেপির আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। এই সময় অধ্যক্ষকে ঘিরে বেষ্টনী তৈরি করেন নিরাপত্তা রক্ষীরা। সেই সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়কদের। তারপরই তৃণমূল ও বিজেপি বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। আমি হাত জোর করে বললাম মেয়েদের ধাক্কা মারবেন না, শুভেন্দু আমাকে টেনে ঘুষি মারলো। আমাদের উপরে চড়া হয়ে আমাকে ধাক্কা মেরে টেবিলের উপরে ফেলে দেয় এবং আমার কলার ধরে আমার জামা ছিঁড়ে দিয়ে আমাকে ঘুষি মেরেছে। আহত তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালের উডবান ব্লকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের অনুমান তার নাকের হাড় ভেঙেছে এবং তার পেটে চোট লেগেছে। অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় মনোজ টিগ্গা, চন্দনা বাউরি সহ 7 জন বিধায়ককে। বিধানসভায় হাতাহাতির ঘটনায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন ও নরহরি মাহাতোকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। আমার কাছে খবর আছে 16-17 জন ইনজিওর হয়েছে কমপ্লেন। ওরা ধাক্কাধাক্কি করে নিজেরা আহত হয়ে থাকতে পারে। আমার নজরে কেউ আসেনি, আমাকে কেউ কমপ্লেন করেনি যে বিরোধী দল থেকে যে তাদের কেউ আহত হয়েছে। কার কাছে করেছে আমি জানি। রামপুরহাটে সংখ্যালঘু মহিলা শিশুদের দগ্ধ হওয়ার প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দু অধিকারী সাসপেন্ড হয়েছে। আই এম হ্যাপি। এই ধরনের আচরণ উভয় দলের জন্য বলছি কোন দলেরই করা উচিত না। তোমরা যাকে বিধানসভা বলো, যেটাকে পার্লামেন্ট বলো, সেটা আন্তর্জাতিকভাবে খোঁয়ার, কিন্তু টাকার জোরে, দলবদলের জোরে আর ধর্মীয় উন্মাদনা তৈরি করে আসলে যেটা করা হয়েছে ফেক অপোজিশন তৈরি করে ওই খোঁয়ারটা ভর্তি করেছে যাদের মধ্যে, তারা গুতগুতি করতে পারে, তারা কখনো মানুষের দাবি নিয়ে কথা বলতে পারে না। সূত্রের খবর বিধানসভায় গন্ডগোলের বিষয়ে দার্জিলিং থেকে ফিরাদ হাকিমকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনা নজিরবিহীন কিনা, রাজ্য বিধানসভার ইতিহাসে এইরকম ঘটনা আগে কতবার ঘটেছে এসব নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কিন্তু শুরুতেই আজকে যা ঘটলো তাকে ধিক্কার জানিয়ে এই অনুষ্ঠান শুরু করব। একবার ভাবুন তো, পরের প্রজন্মকে যখন আমরা সহবতের শিক্ষা দেব, তারা তো ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন তুলবে বড়রা কি করছে, কি শেখাচ্ছে আমাদের।
আমাদের জনপ্রতিনিধিরা বিধানসভার ফ্লোরে হাতাহাতি করছেন আর রক্তাক্ত হচ্ছেন। আইনসভায় যারা আইন প্রণয়ন করেন তারা আইন ভঙ্গ করে আইন হাতে নিয়ে একে অন্যকে একেবারে আঘাত করছেন, এমনকি মহিলারাও রেহাই পাচ্ছেন না। আমি প্রথমেই বলে নেব, সেটা হচ্ছে এবিপি আনন্দের ক্যামেরা বিধানসভায় সেই মুহূর্তে ছিল না। তার কারণ হচ্ছে যেটা অনুমতি সাপেক্ষ, এবং মাননীয় স্পিকারের নির্দেশকে সম্মান জানিয়ে ভেতরের যে ফুটেজ তাও আমরা দেখাতে পাচ্ছি না। কিন্তু এই অনুষ্ঠানের শুরুতেই আমরা চলে যাব এমন দুজনের কাছে যারা একেবারে বিধানসভার ফ্লোরে ছিলেন চেস ক্লক ফরম্যাটে, এবং তারা আমাদের বলবেন যে এক্স্যাক্টলি আজকে বিধানসভায় কি হলো। হ্যাঁ, যুযুধান দুই পক্ষ, দুজনের সম্পূর্ণ পরস্পর বিরোধী দুটো ভার্সন আমরা পেতে পারি, কিন্তু তার ভেতর থেকে সত্যিতে পৌঁছানো যায় কিনা আমাদের দেখতে হবে। তো এই মুহূর্তে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। চন্দ্রিমাদি, বিজেপি বলছে যে মনোজ টিগ্গা সহ যারা মার খেলো তাদেরই সাসপেন্ড হতে হলো, এবং তারপরে একটি বেসরকারি হাসপাতালে সেখানে সরকার চাপ দিয়ে নাকি ভর্তি করতে দেয়নি, বা তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটকে কাজে লাগিয়ে। চন্দ্রিমাদির সময় শুরু এখন। না, আমি যেটা বলতে চাই প্রথমেই সুমনকে, যে তুমি শুরু করলে তো যে হাতাহাতি হয়েছে, গণতন্ত্রের পীঠস্থান কলঙ্কিত হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো হাতাহাতি হয়নি। আমি বলছি খালি আমি অথবা শঙ্কর ঘোষ প্রত্যক্ষদর্শী নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যারা কাজ করে তারাও কিন্তু তাদের মধ্যে থেকে, অর্থাৎ তোমার এখানকার চ্যানেলের লোকেরাও কিন্তু ক্যামেরা নিয়েছিল না, কিন্তু তারা ছিল, ফলে তারা দেখেছে যে আমরা কিন্তু কোনো ওই হাতাহাতি করিনি। সমস্তটাই হচ্ছে আধ ঘন্টা ধরে 11টা থেকে শুরু করে 11:30 পর্যন্ত যেটা করেছে সেটা নজিরবিহীন, এবং বিরোধী দল নেতার অঙ্গুলি হেলনে গোটাটা হয়েছে। আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম, যত নিরাপত্তা রক্ষীরা ছিল, আমি যদি একটাও ভুল বলি তাহলে তোমার চ্যানেলের উজ্জ্বল বাবু সেখানে ছিলেন, তার সাথেও কথা বলতে পারো। তা 11:30 অবধি যা করেছে তা হচ্ছে যে যারা নিরাপত্তা রক্ষী, এমনকি মহিলারা, তাদেরও আক্রমণের শিকার করেছে তারা। এবং যখন শেষ 11:30টার সময় প্রথম থেকেই বিরোধী দলনেতা ইনস্টিগেট করছে, প্রভোগ করছে, এবং শেষকালে থ্রু আরো বিধায়ক, তাদের দীপক বর্মন থেকে শুরু করে আরো 2-1 বিধায়ক, নতুন বিধায়কের নাম জানারও তো সুযোগ দিচ্ছেন না, কারণ ওরা থাকেনি না। তো এদের দিয়ে টিগ্গার কাছে বার্তা পাঠানো হলো যে আরো জোরদার করতে হবে, এবং সেই জোরদার করাতে একটা প্রায় ঢেউ মতন কি হলো, মহিলা খালি নিরাপত্তা রক্ষী না, যারা লেখালেখিগুলো করেন সেখানেও মহিলা অফিসার ছিলেন, এবং তাদের ওপরে একেবারে পুরো ওয়েভটা তাদের ওপরে চলে যাচ্ছে, এইরকম একটা অবস্থা সৃষ্টি করে দিল। তখন গিয়ে আমাদের বিধায়করা তাদের হাত জোর করে বলেছে যে এটা করবেন না। সেইখানে দাঁড়িয়ে এই যে এক্ষুনি অসিত মজুমদার বললেন যে নাকে ঘুষি মেরে দিল, তো নিজেকে সেফ ডিস্টেন্সে রেখেছিলেন বিরোধী দলনেতা, আর শঙ্কর বাবুদের টিগ্গা তাদের ব্যবহার। কিন্তু চন্দ্রিমাদি, এইখানে আমার প্রশ্ন থাকবে, একটা ফুটেজ আমরা দেখানো শুরুও করেছিলাম, কিন্তু মাননীয় স্পিকারের নির্দেশে এবং তার অনুমতি লাগে, তো তিনি বারণ করা সেই ফুটেজটা আপনাকে দেখাতে পাচ্ছি না। সেখানে দেখুন, ওই ভিড়ের মধ্যে কে কাকে ঘুষি মারছে তো দেখা সম্ভব নয়, কিন্তু আপনি যেখানে চন্দ্রিমাদি আপত্তি করলেন, আবার বলছি যে আপনি ছিলেন, শঙ্করবাবু ছিলেন, আমি ছিলাম না, যার ফলে আমার ভার্ডিক্ট দেওয়ার কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে যে দুদল লোক মারপিট করছে। মানে আমি বলছি যে একেবারে চন্দ্রিমাদি ফুটেজে ঘুষি হচ্ছে, সেই ছবি ধাক্কাধাক্কি। চন্দ্রিমাদি, ঘুষি মারে সে কি করেছে সেটা দেখুন, ফুটেজ যদি দেখতে হয় দেখবেন, কিন্তু এই ফুটেজের কে ফুটেজটা করেছে, তা সে তো কোন ফুটেজটা কোথা থেকে দেখেছেন, ফুটেজটা কোন পেজে এসছে, একটা পুরো আই গট ইউ অ্যাবসলিউটলি চন্দ্রিমাদি, লাউড অ্যান্ড ক্লিয়ার। শঙ্কর ঘোষের কাছে যাব। শঙ্করবাবু, ফুটেজটা কে সামনে এনেছে? অমিত মালভিয়া সামনে এনেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে। আবার বলছি, ফুটেজটা দেখাতে আমার কোনো আপত্তি ছিল না, যদি না মাননীয় স্পিকার বারণ করতেন, তার আপত্তিকে সম্মান জানিয়ে আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু চন্দ্রিমাদি বলছেন যে এটা সম্পূর্ণ, আমি যেটা বলছি যে ঘুষোঘুষি হাতাহাতি, সেটা ভুল, সম্পূর্ণ একপাক্ষিক, আপনারা সোজা কথা আপনারা পিটিয়েছেন। শঙ্কর ঘোষের সময় শুরু এখন। আমি মানুষের মৃত্যুতে যত না কষ্ট পাই মনুষ্যত্বের মরণে। আজকে পশ্চিমবঙ্গের বিধানসভায় গণতন্ত্রের একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। ফুটেজ বিতর্কে না গিয়ে আমি এটুকু বলতে পারি যে রামপুরহাট গণহত্যা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি বিবৃতি দেবেন, সদনকে তিনি তার মত জানাবেন, এটা
আমার মনে হয় শুধুমাত্র বিধায়করা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ সেটাই চেয়েছিলেন। দুর্ভাগ্য, রাজ্য বিধানসভাকে এড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রামপুরহাটে গিয়ে তিনি সেখানে চেক ডিস্ট্রিবিউশন করছেন, সেখানে বিভিন্ন ক্ষতিপূরণ ঘোষণা করছেন, যেটা আনপ্রেসিডেন্টেড, আনকনভেনশনাল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। বেশ, আপনারা সেটা বলেছেন। শঙ্করবাবু, আজকের ঘটনায় আছে, আজকে কি হয়েছিল? আপনাদের বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস বলছে যে মহিলা বিধায়ক এবং মহিলা কর্মীদের যারা ছিলেন তাদেরও হেনস্থা করেছেন বিজেপি বিধায়করা, ওদের অভিযোগ শুনলেন আপনি। সুমনদা, রামপুরহাট গণহত্যা নিয়েই আমরা বিবৃতির দাবি করছিলাম এবং আমরা আমাদের নির্দিষ্ট জায়গার মধ্যেই আমাদের স্লোগান শাউটিং চলছিল। ঠিক 11:27 নাগাদ আমি ওই সময় ঘড়ি দেখছিলাম, একজন সাফারি পরা এক ভদ্রলোক, তিনি কোথাকার আমি এত চিনব না, তিনি প্রথম এসে মনোজ তিগ্গাকে এমন ভাবে ধাক্কা মারেন যে মনোজদা পড়ে যান। পড়ে গিয়ে তার বুকের হৃদে একটা হচ্ছে, ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে চোট লেগেছে, তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। যখন মনোজ তিগ্গাকে ধাক্কা মারা হয় তখন একজন খুব লম্বা করে বিধায়ক, যতদূর সম্ভব তিনি মালদার, মিস্টার বক্সি, তিনি প্রথম মারতে আসেন এবং মনোজদাকে গায়ে হাত দিতে আসেন। তার সাথে অসংখ্য বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তারা রই রই করে ছুটে আসেন এবং তারপরে পুরো পরিস্থিতিটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেখানে আপনিও এটা অনুভব করবেন, সংখ্যাধিক্যের দিক থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সংখ্যা অনেকটাই কম, ফলে হাতাহাতিতে জড়িয়ে পড়া নয়, রামপুরহাট গণহত্যা নিয়ে তারা আমাদের মতন আমরা স্পিকার সাহেবের কাছে, আমি দুজনের কাছেই যাবো, চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। আমি কি মারাত্মক, মানে আমি বলছি বিধানসভায় কে বলতে পাবেন না পাবেন, কারা কি পারফর্ম করবেন, সমস্ত প্রশ্ন ছাপিয়ে কোথায় উঠছে যে কার সংখ্যা বেশি। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোনো একটি বিরোধী দলের একটি মাত্র বিধায়ক আছেন, তাহলে তিনি রোজ দুপক্ষের কাছে মার খাবেন, রোজ তার, মানে আমি বলছি কি লজিক? আমি আপনাকে বলছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংসদীয় সংস্কৃতি নিয়ে, যে সংস্কৃতি আমাদের বাংলার অ্যাসেম্বলি, আপনি বলতেই পারেন যে এর আগে মহারাষ্ট্রে হয়েছে, এর আগে এই ধরনের ঘটনা দিল্লি দেখেছে, এর আগে এই ধরনের ঘটনা অন্য প্রদেশে হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে খারাপ উদাহরণ বাংলা শিখবে কেন? চন্দ্রিমা ভট্টাচার্য, শুনলেন আপনি শঙ্করবাবু কি বলছেন? গেলাম হঠাৎ শঙ্করের বিবেক বিরাট ভাবে হয়েছে, মানে এখন গণতন্ত্র দেখছে, এখন পার্লামেন্টারি যে ডেমোক্রেসি তার সম্পর্কে কথা বলছে, ফ্লোর অফ দ্য হাউস কি হয় সেটা নিয়ে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম যে শঙ্করদের তো ব্যবহার করা হলো, এই গোটা ব্যাপারটায় শঙ্করদের ব্যবহার করা হলো, সেটা তো শঙ্কর বলল না একবারও। কেউ বিরোধী দলনেতা কিন্তু যায়নি, সে নিজের জায়গায় দাঁড়িয়েছিল, আর শঙ্করদের আর টিগ্গা সাহেবদের ব্যবহার করা হলো। এখানে সংখ্যাধিক্যের ব্যাপার নয়, শঙ্কর ঘোষদের ব্যবহার করা হলো। আমি আসবো চন্দ্রিমাদি, শঙ্কর ঘোষ, আপনাদের ব্যবহার করা হয়েছে। আমি দুটো উত্তর দেব। এক হচ্ছে, একজন নতুন বিধায়ক হিসাবে সংসদের সম্পর্কে জানাটা আমার অধিকার, আমি চেষ্টা করি, তার উপরে দাঁড়িয়ে বক্তব্য রেখেছি। দুই, যে বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি বলেছেন শুভেন্দুদা তাকে ঘুষি মেরেছে, তাহলে সেই বক্তব্যটা চন্দ্রিমাদির কথায় সেটা নাস্যাৎ হয়ে যায়। তিন, আজকে আমি চন্দ্রিমাদিকে শুধু একটু ইতিহাস স্মরণ করিয়ে দেব। 2011 সালে বিধানসভায় ক্ষমতায় আসবার পরে 2012 সালে গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমকে এই সরকারের আমলেই তাদেরকে হসপিটালাইজড হতে হয়। 2016 সালে এই সরকার আসার পরে 2017 সালে আমি ইতিহাসে যাব। আমি তার আগে চন্দ্রিমাদি, আপনি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি জায়গা ছেড়েই সরেননি, অথচ অসিত বাবু, যার নাকে রক্ত দেখা যাচ্ছে ক্যামেরায়, তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী ঘুষি মেরেছে। তাহলে দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। কিছু বললে আমায়? হ্যাঁ, আমি বললাম যে আপনি বললেন যে শুভেন্দু অধিকারী তারা শঙ্কর বাবুদের, টিগ্গা সাহেবদের সামনে এগিয়ে দিচ্ছে, তিনি তার জায়গা থেকে তার সিট ছেড়ে নড়েননি। আবার অসিত বাবু বলছেন যে শুভেন্দু থেকেই তো মেরেছে, ওখান থেকেই তো মেরেছে। অসিতরা যখন গিয়েছে বললো তো অসিত যে নমস্কার করে বলেছি যে আপনারা এটা করবেন না, তখনই তো মেরেছে। সিটের সামনে তো দাঁড়িয়েছিল, বলুক না শঙ্কর, বলুক আমি ঠিক বলছি ঠিক বলছি না। বুঝতেই পারছেন আমি উপস্থিত ছিলাম না, শঙ্কর বাবু সিটে বসে বিরোধী দলনেতা ঘুষি মেরেছেন।
চন্দ্রিমাদি এটা সঠিক বলছেন না, এটুকু বলতে পারি উনি নিরাপত্তা রক্ষীরা এই ধরনের এই মুহূর্তে একেবারে শুভেন্দুদা, আমি আপনাকে বলতে পারি সুমনদা, উইথ হাম্বল সাবমিশন, শুভেন্দুদা একবারের জন্য জায়গার থেকে দুর্ভাগ্য আমি এক মুহূর্তের জন্য কারোর সাথে কনসালটেশনে জড়িয়ে পড়িনি, তা সত্ত্বেও শুভেন্দুদা আমাকে, মনোজদাকে সবাই চেনে কতখানি তিনি ভদ্র, এবং আপনি একটা ফুটেজ দেখলাম সেখানে নরহরি মাহাতোকে একজন লম্বা করে বিধায়ক তিনি লাইনে কথা বলছেন। আমি দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে ইতিহাসের কথা হচ্ছে। আমি বলছি অন্য রাজ্য থেকে কেউ খারাপ উদাহরণ দিতে পারে, মানে সেটা অত্যন্ত লজ্জার যে অন্য রাজ্যের খারাপ উদাহরণ কেন আমাদের রাজ্যে ফলোড হবে এবং এই ধরনের ঘটনার সাক্ষী এই রাজ্যবাসী হবে। 2007 সালের 14ই সেপ্টেম্বরে দিল্লি বিধানসভায় এরম ঘটনা ঘটেছে। 2009 সালের 10ই ডিসেম্বর মহারাষ্ট্র বিধানসভায় হয়েছে। 2011 সালে ডিসেম্বরে উড়িষ্যা বিধানসভায় হয়েছে। কিন্তু আমার বক্তব্য, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, আমাদের এই রাজ্যে বিধানসভায় 10 বছরের মধ্যে এই ধরনের ঘটনা 3 বার ঘটলো। 11ই ডিসেম্বর 2012, তাতে গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, দেবলীনা হেমব্রম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, মাথায় স্টিচ হয়েছিল। নজিরবিহীন, অনেকে বলছেন না নজিরবিহীন, নজিরবিহীন কেন বলা যাবে না, নজির আছে। 2017 সালে আব্দুল মান্নানের এরকম ঘটনা ঘটেছিল। আমি বলছি যে ক্রমাগত একটা অল্প ছোট্ট স্প্যানে এই ধরনের ঘটনা রিপিট হচ্ছে, যেটা একবার কোনো মাথা গরমের পরিস্থিতিতে হয়ে গেল, উত্তেজনা এমন বাড়লো কেউ কন্ট্রোল করতে পারলেন না, সেটা একটা জিনিস। কিন্তু বারবার বিধানসভাকে, গণতন্ত্রের, আবার বলছি গণতন্ত্রের পীঠস্থানকে সাক্ষী থাকতে হচ্ছে এই ধরনের ঘটনা। বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন, রাজ্যে হিংসার ঘটনাটা কিন্তু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন রাজ্যের হিংসার ভূগোল নির্বাচন, পঞ্চায়েত, পুরসভাকে ছাপিয়ে গিয়ে এখন আইনসভার কার্যকলাপের মধ্যে ঢুকে পড়েছে। মানে সোসাইটির যে বৃহত্তম রিফ্লেকশন, সেটা কিন্তু আপনি আইনসভার কাজকর্মের মধ্যে এই যে হিংসা ঢুকে গেল বা ঢুকে যাচ্ছে, প্রতিনিয়ত হাতাহাতিতে জড়িয়ে পড়ছে, তারই রিফ্লেকশন। দ্বিতীয়, যেটা সংসদীয় ব্যবস্থাটা যে ঠিক মতন চলছে না, কেবলমাত্র মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের মধ্যে সংঘাত তা নয়, কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত তা নয়, বিধানসভায় প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংঘাতপূর্ণ একটা অবস্থান। ফলে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যেভাবে চলে, একে অপরের প্রতি বিশ্বাস রেখে, শ্রদ্ধা রেখে, সেটা কোনো যে কার্যত ঘাটতি দেখা দিচ্ছে, সেটা খুব পরিষ্কার দিনের আলোর মতন। তৃতীয় যেটা, সেটা হলো লোকেশনটাও দেখবেন আপনি পরিবর্তন হয়েছে। মানে আমরা এগিয়ে যাচ্ছি কি, আগে আইনসভার কক্ষের বাইরে গন্ডগোলগুলো হয়েছে, যেটা অনেক সময় বলা হয় বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অর্জুন সিং বা অনেকেই গিয়ে ভাঙচুর করেছিল। এখন আইনসভার ভেতরে গন্ডগোলগুলো হচ্ছে, এটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এলাকাগত দিক থেকেও আমরা বাইরে ছিলাম, এবার ভেতরে আমাদের সমস্যাটাকে আমরা নিয়ে চলে এসেছি। এবং যেটা চিন্তার বিষয়, সেটা হলো যে দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসির ডিউটিটাই হলো বিরোধী দলের উপস্থিতি। এবং এর আগে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা হেমব্রম, তারা কিন্তু অভিযোগ করেছিলেন, তাদের দল থেকে অভিযোগ করা হয়েছিল, চুলের মুঠি ধরে তাদেরকে, মানে দেবলীনা হেমব্রমকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। পরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে চিকিৎসা পায়নি। এবং সাসপেন্ড হয়েছিল কারা, 3 জন বিরোধী দলের এমএলএ সাসপেন্ড হয়েছিল। এবারও কিন্তু যে হাতাহাতির ছবি আপনি দেখাতে পারছেন না বলছেন, যে কারণেই দেখাতে না পারেন, কিন্তু যে কারণে না, একদম বিশ্বনাথ, কারণ খুব পরিষ্কার, সেটা হচ্ছে মাননীয় স্পিকার সাহেব, বিধানসভার ভেতরে যা যা হচ্ছে সেটা হচ্ছে স্পিকারের এখতিয়ারভুক্ত। মাননীয় স্পিকার সাহেব আপত্তিতে দেখানো শুরু হয়েছিল, আমরা ড্রপ করি, একদম পরিষ্কার। আচ্ছা, যে ছবিটা ইতিমধ্যে জনগণ দেখেছে, সেখানে কিন্তু দেখা গেছে যে একটা মোশন দুপক্ষের দিকে ছিল। কিন্তু এবারও যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো, মানে ম্যাটার অফ ফ্যাক্ট বলছি, যে আইনসভার এই গন্ডগোলের কিন্তু 5 জন বিধায়ক যারা সাসপেন্ড হয়েছেন, তারা সবাই বিরোধী দলের। মানে আগেও যারা এই ধরনের হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের সময়, তখন 3 জন সিপিআইএম এমএলএ ছিল, এবারও কিন্তু বিরোধী দলের এমএলএ। যদি হাতাহাতি হয়ে থাকে সুমনদা, তাহলে হাতাহাতি
তারপরে দুটো পক্ষই ছিল, তাহলে কেন কেবলমাত্র শুধুমাত্র এক পক্ষ হবে? একদম একদম বিষয়টা আমি বলছি যে আপনি যে শব্দটা ব্যবহার করলেন, আজকে দিনভর এই শব্দটাকে নিয়েই দু দলের টানাপোড়েন, এবং আপনি যে ঘটনার কথা বললেন 2012 সালের ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকের ঘটনার প্রেক্ষিতে যদি দেখি, আজকের ঘটনার ছায়ায় যদি দেখি, তাহলে একটা ফ্যালাসি আছে। কি ফ্যালাসি? অত্যন্ত ইন্টারেস্টিং এই আলোচনা হবে, কিন্তু তার আগে আমি দ্রুত একবার দেখাবো যে স্টুডিওয় যে পরস্পর বিরোধী দুটো ছবি আপনারা পেলেন, আজকে রাজ্য রাজনীতিতে কিন্তু এই পরস্পর বিরোধী দুটো ছবি, অর্থাৎ অভিযোগ আর পাল্টা অভিযোগ দিনভর ছিল। একেবারে সংবাদ মাধ্যম, নিরপেক্ষ সংবাদ মাধ্যমের দায়িত্ব হিসেবে পাশাপাশি গোটা দিনের ছবিটা পাশাপাশি দুপক্ষেরই তুলে ধরবো। দেখুন, বিধানসভায় রক্তারক্তি, নাক ফাটল, কোন বিধায়ক এসএসকেএমে তো কোন বিধায়ক অ্যাপোলো হাসপাতালে। এই পরিস্থিতিতে একে অপরের ওপর দোষ চাপিয়েছে তৃণমূল বিজেপি। এই মহিলাকে পুরুষ নিরাপত্তা রক্ষীরা তারা গায়ে হাত দিয়েছে, তাই আমাদের প্রোটেস্ট চলবে। এবং আজকে হাউসের ভিতরে যে অবস্থা হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে বিধায়করা ভিতরে নিরাপদ নয়। সুতরাং এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলক, পরিকল্পনা মাফিক, যা তারা বাইরে করছেন বিভিন্ন জায়গায়, ঠিক একইভাবে বিধানসভার মধ্যে বিধানসভার ঐতিহ্য, মর্যাদা তারা তা বিঘ্ন করবার চেষ্টা করেছেন। আমাদের মহিলা যারা সিকিউরিটি গার্ড দিয়েছেন তাদের উপর যেভাবে ওরা ঝাঁপিয়ে পড়েছিলেন, এটা আমি ভাবতেই পারি, এটা অভাবনীয়। দেখুন, এটা সম্পূর্ণ একটা অনভিপ্রেত ঘটনা, এই ধরনের ঘটনা আদৌ বাঞ্ছনীয় না। রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে এদিন কলকাতায় মহা মিছিল করে বিজেপি। ওঠে বিধানসভায় ধুন্ধুমারের প্রসঙ্গ। অ্যাপোলো হসপিটালকেও যে মমতা ব্যানার্জি কন্ট্রোল করছে পুলিশ দিয়ে, একটা রিপ ডিসপ্লেস হয়ে গেছে, যেটা অনারেবল ডক্টর মজুমদার বলে ফ্র্যাকচার আছে। ওরা কিভাবে আন্ডার প্রেসার পুলিশের এই আনএথিক্যাল জবটা করলো। এখন আমাদের রিকোয়েস্ট করছে আমরা আসার পরে যে মনস্তিকা থাকতে পারেন, আমরা রিফিউজ করলাম। ডিসচার্জ লিখে দিয়েছে, মর্নিং ফ্লাইটে উনাকে দিল্লিতে এইমসে ট্রিটমেন্ট করা হবে। হাস্যকর কথাবার্তা, রাজনৈতিক নাটকটার জন্য হাসপাতালগুলিকে বিব্রত করা, দোষারোপ করা, এ কি কারণ আছে তার? ওই হাসপাতালেই যখন তাদের আত্মীয়দের চিকিৎসা করান, ওই হাসপাতালে যখন নিজেদের চিকিৎসা করান তখন অসুবিধা হয় না। যান না, সরকারি হাসপাতালে যান, বেসরকারি হাসপাতালে যান, তার মধ্যে রাজনীতি করতে গিয়ে কালি লাগাচ্ছেন কেন? অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দুপুর 1:30 নাগাদ 7 জনকে এমার্জেন্সিতে আনা হয়েছিল। তাদের ঠিক সময় মতো যথাযথভাবে চিকিৎসা করা হয়েছে। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার ভয় এবং আশঙ্কাটা আরো বড় জায়গায়। কেন, সেটা নিয়ে আসবো শুভময় মৈত্রের কাছে। শুভময়দা, শীতাতপ নিয়ন্ত্রিত বিধানসভার মধ্যে অশান্তি, এই হিংসা, আমি একদম পরিষ্কার শব্দটা ব্যবহার করবো, ভায়োলেন্স, যে ফর্মেই হোক, হাতাহাতি বলি, এক পক্ষের ঘুষোঘুষি বলি, মারধর বলি, যে শব্দটাই ব্যবহার করি, এক কথা হচ্ছে ভায়োলেন্স। সেই ভায়োলেন্সের যদি এর এফেক্ট কোচবিহারে, কাকদ্বীপে, পুরুলিয়ায়, বাঁকুড়ায়, বীরভূমে পড়ে, আমি বলছি আরো খারাপ হতে পারে পরিস্থিতি। অর্থাৎ হাউসের মধ্যে যে হিংসা, সেটা আরো ক্রুড ফর্মে সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করতে পারে। ভয়টা এখানেই যে যেখানে সব থেকে আমাদের জনপ্রতিনিধিরা সুশিষ্টভাবে বসে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক অভ্যেস পালন করবেন, সেখানে যদি এই রক্তাক্ত হওয়ার ছবিটা পাই, এইটা যখন একেবারে তৃণমূল স্তরে ক্রুড ফর্মে যাবে, তাহলে তো মানে ঘটনা এবং দুর্ঘটনার সংখ্যা বাড়ারই সম্ভাবনা, এবং সেখানেই আমাদের আশঙ্কাটা। শুভময়দা, একদম মানে মূল যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা সমাজ বিরোধিতা এবং আইন বিরোধিতার উদযাপন হচ্ছে। এই জায়গাটা খুব গোলমেলে। আমি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে বলি যে চন্দ্রিমাদি বা পার্থদার সঙ্গে তো আমার মুখোমুখিও দেখা হয়, এবং শঙ্করবাবুকে রাজনীতিবিদ হিসেবে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, এবং এই যে আজকে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে রাজনৈতিক নেতাদের চিনি, সেখানে আমাদের যে শ্রদ্ধা বা সম্মানের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তার বাইরের থেকে দাঁড়িয়ে যখন একজন এই সংবাদগুলো দেখছেন, তাদের কিন্তু মনে হতেই পারে যে রাজনীতিবিদরা সমাজ বিরোধিতা বা আইন বিরোধিতাকে প্রশ্রয় দিচ্ছেন তো বটেই, তার সঙ্গে তার উদযাপনে সামিল হচ্ছেন।
এটা কিন্তু বাইরের লোকের মনে হবে। দ্বিতীয় দেখুন যে রামপুরহাটের ঘটনা জানিয়ে একটা শোক বিহ্বল পরিস্থিতি গোটা রাজ্যে, সকলেই বুঝতে পারছেন এবং শাসক দলের প্রতিনিধিরাও অনেকবারই বলেছেন যে ঘটনাটি ভালো হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিষণ্ণতার জায়গা থেকে এসে আমাদের আজকে, আমি বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে সত্যিই জানি না এবং আজকের দিনেও আরেকজনের প্রাণ গেছে, সেই জায়গায় একটা 2 মিনিটের নীরবতা পালন বা এই ধরনের যে সিম্বলিক বিষয়গুলো, অর্থাৎ আমাদের সত্যিকারের নিজেদের মনে কতটা শোক হলো, কতটা আমাদের গলাটায় দলা পাকালো কথা বলার সময়, কতটা কষ্ট হলো, নিজের খুব কাছের মানুষ যখন চলে যান যে কষ্টটা হয়, হয়তো যারা রাজনীতি করতে করতে অনেকটা সময় অনেক কিছু দেখেন তাদের হয়তো সেটা হয় না, কিন্তু তা সত্ত্বেও সেই সিম্বলিক জায়গাটা কিন্তু হারিয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এই ধরনের ঘটনা তো আছে, বিধানসভায় অনেক বিধানসভায় ঘটেছে, এমনকি বিদেশেও ঘটেছে এবং রাজনীতিতে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের যে প্রশ্নটা, সেই পলিটিক্যাল অ্যাক্টিভিজম তো থাকবেই, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিজমটা কোথায় থাকবে? যেমন আজকে তো এই আলোচনা উঠবেই যে সারা দেশব্যাপী ধর্মঘট কতটা সফল হলো বা হলো না, কেন বামপন্থীরা পথে নামলেন, তারা পথে নেমে রাস্তায় শুয়ে পড়ে ঠিক করলেন কি করলেন না, কর্মদিবস নষ্ট হলো কি হলো না, এই ধরনের যে রাজনৈতিক আলোচনা, তার বাইরে দাঁড়িয়ে আমরা কিন্তু রাস্তায় শুয়ে পড়ার বদলে বিধানসভায় মারামারিটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ প্রশ্ন উঠছে যে আমাদের রাজনৈতিক যে ভিত্তি, যেখানে আমাদের সংসদীয় আলোচনা হয়, সেই জায়গায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম ঠিক কোন জায়গা অবধি পৌঁছতে পারে, সেটা চেয়ার টেবিল ভাঙা থেকে শুরু করে হাতাহাতি এখানে যায় কিনা। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, ধরুন আপনি আমার নাক ভেঙে দিলেন সুমন বাবু, তাহলে আমি কি থানায় যাব তো একটা এফআইআর দায়ের করব? আমি জানতে চাই এক্ষেত্রে বিধানসভার আওতায় ঘুষোঘুষি করলে সেটা আমাদের সাধারণ আইন ব্যবস্থার মধ্যে পড়ে কিনা, বিশ্বনাথ দা বলতে পারবেন? নিশ্চিতভাবে এফআইআর করার যা করারও তো এমসিআর করেছে, না করলে পারে তো আর ওকে ভর্তি করতো না, তো ওই হবে না কেন? যা যা করবার সেগুলো সবই হয়েছে, তা না হলে এসএসকেএম এ যখন হয়েছে তখনই তো ভর্তি হয়েছে, তখনই তো এগুলো করবে, এ তো ব্যাপারই নিশ্চয়ই। এমনি এটা বৃহত্তম যিনি অধ্যক্ষ থাকেন তার এখতিয়ারের মধ্যে বিধানসভার ভেতরে যে কোনো ঘটনা হলে তার এখতিয়ারের বা অভিভাবকদের পুরো দায়িত্ব, মানে দায় দায়িত্ব কর্তব্য, সেটা কিন্তু আমার ধারণা শুভময়দা জানতে চাইছেন এটা তো ক্রিমিনাল অফেন্স, এই ক্রিমিনাল অফেন্স বিধানসভার ভেতরে সংগঠিত হলে তার প্রসিডিংসটা কি? এফআইআর করবার জন্য অধ্যক্ষর পারমিশন লাগে না, কিন্তু ব্যক্তিগতভাবে হয়েছেন, তিনি এফআইআর করে তার মেডিকেল রিপোর্ট হবে, সেখানে গেছেন, তার জন্য তো অধ্যক্ষের কোনো অনুমতি লাগে না। বলতে চাইছেন? হ্যাঁ দ্রুত। অন্য কেউ বিধায়কের কিছু করলে তখন সেটার অনুমতি লাগে। আমি শুভময়দার কথার একটা রেশ টেনে আমি শুধু এটুকু বলতে চাই, সেখানে এফআইআর করা ইত্যাদি বিতর্ক, এখানে চন্দ্রিমাদি আছেন, বিশ্বনাথ দ্বারা আছেন, তারা বলতে পারবেন। আমি সেই প্রসঙ্গে না যেয়ে আমি একটি কথা শুভময়দাকে আমি বলবো, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই পশ্চিমবঙ্গ বা এই বাংলা ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল হিসেবে চিহ্নিত। আমার এই কলকাতায় 5খানা নোবেল আমরা পেয়েছি। এখানে সিনেমা, গল্প, গান, বিতর্ক, সাহিত্য, এই নিয়ে বাংলার পরিচিতি। কিন্তু সেই বাংলায় আমি জানি না যে ভদ্রলোক বাঙালির যে একটা পরিচয়, সেই পরিচয়টা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি কিনা। শুধু বিধানসভা, আমার সংশয়টা এখনো ফেলছি নাকি ফেলেছি, এবং সেটা 1-2 বছর নয়, এটা বেশ কিছুদিন হলো বাঙালির সেই পরিচয় কার্যত দুর্ভাগ্য যে মুছে যেতে বসেছে। তবে শুভময়দা একটা শব্দ বলেছেন, উদযাপন। আমি বিষয়টাকে, আপনারা জানেন এই অনুষ্ঠানে সব দিক থেকে মুদ্রার দুটি পিঠই আলোচনা হয়। উদযাপনের ঠিক উল্টো যদি আমি সেন্সটা নিই, যে এটা এই যে প্রবণতা, এটা জনপ্রতিনিধিদের পক্ষে কতটা বিপজ্জনক, একটা সামান্য তথ্য সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু তার আগে দেখাবো যে আজকের এই রাজ্য বিধানসভার ঘটনা কিন্তু সংসদে পৌঁছে গেল, লোকসভায় পৌঁছে গেল, যেখানে দেখছি সৌমিত্র খাঁ 355 ধারা চালু করার দাবি তুলেছেন। অর্জুন সিং এর বক্তব্য যে বিজেপি বিধায়করা খুনও হয়ে যেতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সমস্ত অবাস্তব কথা। দেখুন, বিধানসভায় রক্তারক্তি, তার আঁচ গিয়ে পড়ল লোকসভাতেও। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে 355 ধারা কার্যকর করার দাবিতে সম্প্রতি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। এবার বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে লোকসভায় একই দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। सर, हम लोग
355 चाहिए, क्योंकि पश्चिम बंगाल में पूरा कोई शासन तंत्र नहीं है, कोई सरकार नहीं है, ये भारत का निर्लज का राज्य हो गया। বিজেপি সাংসদরা তো বলছেন কেন, তারা তো চেষ্টা করে যাচ্ছেন যেই পথে কি করে এটাকে করা যায়। এরা তো চুনোপুটি, রুই কাতলারা দিল্লিতে বসে চেষ্টা করছেন। পরে লোকসভার বাইরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। যে কোনো দিন শুনবেন কি বিজেপি কোনো বিধায়ক বিধানসভার মধ্যে তার খুন হয়ে গেছে। এসব অবাস্তব কথা। আমি একটা অদ্ভুত লক্ষ্য করছি, এবার পশ্চিমবাংলার থেকে যখন নির্বাচিত লোকসভার বিজেপির সদস্যরা লোকসভার মধ্যেই হোক বা বাইরেই হোক বা গান্ধী মূর্তির পাশেই হোক, সর্বভারতীয় বিজেপি দল তাদের পাশে থাকছে না। তাহলে আমাদের রাজ্যের বিজেপি সম্পর্কে বোধহয় দিল্লির বিজেপির মোহ ক্রমশ ভাঙছে। দিল্লি যাচ্ছেন বঙ্গ বিজেপির সাংসদরা। বুধবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদদের তার বাড়িতে ডেকেছেন সকাল 8:30টার সময়। আগামী বুধবার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব ভারতীয় সংবিধানের যে ধারায় উপযুক্ত হবে সেই ধারা অনুসারে কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিনই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকর। রামপুরহাট হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বিজেপি লাগাতার বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, অমিত শাহের কাছে আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট পেশ করেছেন জগদীপ ধনকর। রাজ্যপাল দিল্লি থেকে ফেরার পর এদিন শুভেন্দু অধিকারীরা তার সঙ্গে দেখা করেন। সেই ছবি টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর লেখেন, রামপুরহাট কাণ্ডে সিবিআই এর বিরুদ্ধে রাস্তায় নামার কথা বলে মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন। আমি বিজেপির প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। গণতন্ত্রের শাসকের আইন থাকতে পারে না। আমি বিষয়টির দিকে নজর রাখছি। আজকে গভর্নরকে সাহেবকে আমরা পুরো ঘটনা বলেছি। এই গভর্নর বাংলার বদনাম করার জন্য, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি কাজ করছেন। সব মিলিয়ে সংঘাত তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল এখনো বাংলা ভাষার বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ এবং সঠিক এবং সুপ্রযুক্ত কোটেশনগুলো যোগায়। নগর পুল্লে দেবালয় কি এড়ায়? মানে আমি এই কথাটা এই জন্য বলছি যে সমস্ত জনপ্রতিনিধির, শুভময়দা বললেন উদযাপন, কিন্তু আমার তো মনে হয় সমস্ত জনপ্রতিনিধিদের পক্ষে বিপজ্জনক একটা প্রবণতা। আপনি লক্ষ্য করুন, যদি শুধু 2012 সালের যে ঘটনা ঘটেছিল 11ই ডিসেম্বর, প্রায় আজকের ঘটনায় রোল রিভার্সাল। মানে আমি বলছি, কেউ তখন একটা দলে ছিলেন, আজকে অন্য দলে, কেউ তখন আক্রান্ত হয়েছিলেন, আজকে তাদের বিরুদ্ধে আক্রমণ করার অভিযোগ, আবার উল্টোটাও যিনি যেখান থেকে আক্রান্ত হয়েছিলেন আজকে তারা বলছেন যে তারাই নাকি আক্রমণ করেছেন। এর ভেতরে সত্যি মিথ্যে দেখুন, এখানে বসে জাজমেন্ট তো করা যাবে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখছি যে ব্যক্তিগত ব্যাপার নয় পার্থদা, পুরোটা হচ্ছে কালচারের ব্যাপার, রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার। কখনো মাথা ভাঙছে, কখনো নাক ভাঙছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে না বলে বিধানসভায় আজকে আবার সেই রক্ত ঝরল। আপনি মানবেন? লার্জলি সুমন, কারণ হচ্ছে যে মাথা ভাঙা পা ভাঙা রক্তের আগেও হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যেটা আমার ধারণা প্রথম এবং আমাদের দেশেও কখনো হয়েছিল বলে মনে হয়নি, যে যেভাবে বিধানসভা ভাঙা হয়েছিল 2006 সালে। ফলে ইস্যু যাই হোক না কেন, আমি কথা হচ্ছে বিধানসভায় যে ভাঙচুরের নমুনা দেখেছিলাম এবং তারাই ইনফ্যাক্ট আজকের শাসন ক্ষমতায় এসছেন, তারাই আজকে নেতা, তারা মন্ত্রী, তারা হচ্ছে যে ওয়েলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবার বিরোধী অবস্থানে থাকার সময় বিধানসভাকে যেভাবে ব্যবহার করলেন, শাসক অবস্থায় যাওয়ার পর কি তারা আলাদা? খুব আমি বলছি, দেখুন আমি আবার বলছি, বিজেপি ইজ এ পার্টি যার হচ্ছে পলিটিক্যাল ইনটলারেন্স নিয়ে আমার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং যারা হচ্ছে যে বিধানসভার ওয়েলের মধ্যেও যেভাবে ইনটলারেন্সের পরিচয় নাই, কিন্তু হোয়াট অ্যাবাউট তৃণমূল কংগ্রেস, যে যাদের পলিটিক্যাল ইনটলারেন্স হচ্ছে শাসক হিসেবে একটা ইস্যু হচ্ছে। কারণ 12 সালে যখন ঘটনা ঘটলো, তখন আজকের যে আলোচনাটা দেখছি যে শুভেন্দু অধিকারী তখন ছিলেন হচ্ছে যে শাসক দলে, শুভেন্দু অধিকারী হচ্ছে দল বদলে চলে গেলেন বিজেপিতে।
আমি বললাম যে আজ শুভেন্দু অধিকারী হচ্ছে আক্রমণকারী হিসেবে তৃণমূল কংগ্রেসের থেকে মানে চিহ্নিত হয়েছেন, ফলে তখন এই শুভেন্দু অধিকারী তিনি হচ্ছে আক্রমণ করেছেন তৎকালীন বাম আমাদের বিধায়ক যিনি ছিলেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। আপনি যদি বলেন আজকের অসিতবাবু যিনি হচ্ছেন আক্রান্ত হয়েছেন, তিনি হচ্ছেন তখন আক্রমণকারীর ভূমিকায় ছিলেন 12 সালে। তিনি দেবলীনা হেমব্রম প্রাক্তন মন্ত্রী, তাকে হচ্ছে আক্রমণ করলেন। আমি বলছি যে এই যদি দেখেন যে তাহলে শিখছে যেখান থেকে, তৃণমূল কংগ্রেসের থেকে বিধানসভা ভাঙা শিখলো, তৃণমূল কংগ্রেসের থেকে বিরোধীদের ঠেঙানো শিখলো, তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে গেল, নো চেঞ্জ, ফলে সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে সেই জিনিস করছেন। আমি বলছি যে এটা একটা সত্যি আপনি বলেছেন সংস্কৃতির বিষয়, কারণ এই কালচারটা প্রমোটেড হচ্ছে। দেখুন বিধানসভা তো টাকা ভাগ করার আলোচনার জায়গা নয়, সেখানে নীতির আলোচনা হবে, যেখানে আজকে সারাদিন বামপন্থীরা দেশের বেশিরভাগ মানুষ আলোচনা করছেন কাজের, রুটি, স্বাস্থ্য, শিক্ষা, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যদি এই খুনোখুনি ছুলোছুলি এটা দেখতে হয় তাহলে সত্যি বিধানসভার মানের অবনয়ন হয়। এটা একটা কি বলবো আখড়ায় পরিণত হচ্ছে, এটা চায়ের দোকানের চেয়ে তো খারাপ অবস্থায় পরিণত হচ্ছে বিধানসভা, এবং তার দায় দুপক্ষকে নিতে হবে। আজকে রেল বন্ধ করে রেল লাইনে শুয়ে পড়ে কার্যত উল্লাস দেখালেন। আমি দাবি নিয়ে বলছি না, কিন্তু যেভাবে বাস ভাঙচুর করা হয়েছে সেটাও আলোচনায় আসুক। ঠিকই, কিন্তু সুমন আমি আপনাকে বলছি যে রেল বন্ধের ছবি যা দেখিয়েছেন, আবারও বলছি যে প্রতীকী প্রতিবাদ একটা ধর্মঘটে থাকে, সারাদিন রেল বন্ধ হয়। বাস ভাঙচুর কোনো প্রতীকী প্রতিবাদ হতে পারে না পার্থদা। না আমি বলছি প্রকৃত, আপনি রেল নিয়ে বলছেন তো, আমি বলছি আপনার প্রত্যেকটা ইস্যুতে আমার বক্তব্য আছে এবং সেই বক্তব্য আপনারা যে ইস্যুতে করছেন তার সঙ্গে মিলেও যেতে পারে, কিন্তু তাতে আমি নির্বিঘ্নে আমার মনের ইচ্ছে মতো অফিস যাব সেটা জোর করে আটকাতে পারবেন না। আমি বলছি এক হচ্ছে বন্ধ প্রকরণ হিসেবে, হরতাল প্রকরণ হিসেবে মরচে পড়েছে কিনা, এটা বৃহত্তর প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন পার্থদা, যে আমি বলছি যে আমাকে আমার কর্মস্থলে যেখানে না পৌঁছলে আমি জানি আমার বেতন কাটা হবে, আমি অসুবিধায় পড়বো, সেখানে যাওয়ার পরিবেশটা আমি পাচ্ছি কিনা, এটা তো বেসিক। মানুষের ওপর ছেড়ে দিন যে বন্ধ সফল হলে মানুষ চাইলে বন্ধ সফল হবে। একদম সংগঠনহীন রাজনৈতিক দল এই রাজ্যে বন্ধ ডেকে সফল হয়েছে। আবারও বলছি যে বন্ধ ডেকে সফল হয়েছে তৃণমূল কংগ্রেসও ক্ষমতায় আসার আগে তারা কতগুলো বন্ধ ডেকেছে, বামেরাও ডেকেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে ধর্মঘট যারা ডেকেছে সুমন, তারাও কিন্তু তাদের একদিনের আয়, দুদিনের আয় ফোরগো করছে, কেউ কাউকে আটকাচ্ছে না, একটা আবেদন করছে রাস্তায় দাঁড়িয়ে, পিকেটিং, এটা যদি বলেন একটা প্রতিবাদ আন্দোলনের ফল। আমি বলছি গোটা রাজ্যের রেল লাইন আটকানো, কেউ কাউকে আটকাচ্ছে না, বাস ভাঙচুর, কেউ কাউকে আটকাচ্ছে না। চলেছে কি চলেনি, আপনি সকাল 6টার ছবিটা দেখিয়ে যদি বলেন যে এটা, কিন্তু প্রতিবাদ তো হবে একটা ধর্মঘটে। আমি বলছি বন্ধ সফল না ব্যর্থ আমি সেই বিতর্কেই যাব না। যারা ডাকে তারা একটি বাস একটি ট্রেন না চললেও তারা বলতে পারেন যে সফল অথবা ব্যর্থ, আমি ওই জাজমেন্টেই যাব না। কিন্তু আমি বলছি বন্ধের প্রকরণটা নিয়ে, মানে যে কায়দায় আপনি এই মুহূর্তে পর্দায় ছবি দেখতে পাচ্ছেন পার্থদা, আমি বলছি যে যিনি যাচ্ছেন অবশ্যই আন্দোলন করার অধিকার তো প্রত্যেকের আছে, কিন্তু এই ট্রেনের মধ্যে মানুষগুলো, বাসের মধ্যে মানুষগুলো কি দোষ করেছিলেন? সেটা প্রতীকী সাময়িক ছিল, কিন্তু আবার আপনাকে বলছি যে অত্যাচার কেন্দ্রের সরকার নামিয়ে আনছে প্রত্যেকদিন মানুষের ওপর, তার বিরুদ্ধেও সরব হওয়াটা আপনার আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে দাঁড়িয়ে একটা 15 মিনিট, সেখানে 30 মিনিট, সেটা 1 ঘন্টা যদি কখনো বিলম্ব হয়, সেই বিলম্বটা একটা লার্জার ইন্টারেস্টে মানুষ মানে। কিন্তু আবার বলছি কাউকে জোর করে ধর্মঘট করা হয়নি, যে ধর্মঘট করছে দুদিনের মাইনে ফোরগো সেও করছে, সে কিন্তু মজা দেখছে না, ফলে সেও তার কাজ শেষ করছে, ফলে এখানে একটা লার্জার বিতর্ক। এখান থেকে আমি আমাদের মূল বিতর্কের জায়গায় ফিরবো, যেখানে আমি পার্থদার কাছে প্রশ্নটা করেছিলাম যে ফ্যালাসি কেন বলছি যে 2012 সালের ওই ঘটনা এবং আজকের ঘটনায় তাহলে কোথাও কি রোল রিভার্সাল? চট্টোপাধ্যায় সারদা নারদা চিটফান্ড, সেটা নিয়ে আমরা বলেছিলাম যে টাকাটা কোথায় গেছে। যখন আমাদের স্পিকার সাহেব বলছে না এটা আলোচনা করা যাবে না, তখন আমরা সামনে দাঁড়িয়েছিলাম, আমরা বলছি না করতে হবে। সেই সময়টাই যারা আমাদের রাজ্যে যারা শাসক দল আছে তাদের বিধায়ক এবং মন্ত্রী তারা সবাই মিলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। দেবলীনাদিকে যখন ওইভাবে চুলের মুঠি ধরে টানাটানি করছে তখন আমি বাধা দিতে যাই, তো ওরা তখন দেবলীনাদিকে ছেড়ে দিয়ে তখন হচ্ছে আমাকেও ধরে ফেলে। আর মজার ব্যাপার এটাই যে সেদিনকে যারা একসাথে মিলে চিটফান্ডের বিরুদ্ধে বলার জন্য যারা আমাদেরকে মারধর করেছিল, বিজেপির যে বিধায়করা যারা স্লোগান দিচ্ছে তারা অনেকেই তখন সেই সময় তৃণমূল ছিল আর কি, তৃণমূলের বিধায়ক ছিল, এবং তারা সবাই মিলে কিন্তু এই মারধরটা করেছিল আমাদেরকে আর কি। 2017 সালের 8ই ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর সংক্রান্ত বিল ঘিরে বিধানসভায় বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি বাধে। স্পিকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাকে 2 দিনের জন্য সাসপেন্ডের নির্দেশ দেন স্পিকার। বিরোধী দলনেতা পাল্টা বিক্ষোভ দেখালে স্পিকার মার্শালদের নির্দেশ দেন তাকে কক্ষ থেকে বার করে দিতে। তারা এগোতেই বিরোধী বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
ধস্তাধস্তির জেরে অসুস্থ বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। আমার কোনো জ্ঞান ট্যান ছিল না, আমাকে কোনো রকম কেউ নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই একটা জল আমি চেয়েছিলাম, জলও দেয় না। হ্যাঁ, ধাক্কা ধাক্কি মেয়েছে, আমার তো বুকে তো ধাক্কা মেরেছে, ওই যা ঘুষি ঘুষি মেরেছে তখন এইসব দিয়ে সে তো ইঞ্জিনিয়ারিং রিপোর্ট আসছে না। 1989 সালের 27শে ফেব্রুয়ারিও চরম বিশৃঙ্খলার সাক্ষী ছিল এই বিধানসভা। বিধায়কদের হাতে নিগৃহীত হতে হয়েছিল তৎকালীন রাজ্যপাল সৈয়দ নুরুল হাসানকে। অভিযোগের তীর ছিল কংগ্রেস বিধায়কদের দিকে। নিগৃহীত হয়ে বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণ শেষ না করেই চলে যান রাজ্যপাল। কংগ্রেস পাল্টা অভিযোগ করে বিধানসভা ভবনের বাইরের লোক এনে তাদের বিধায়কদের মারা হয়েছে। সোমবার অবশ্য বিধানসভার ভেতরে রক্তারক্তি কাণ্ড ঘটল। উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি চন্দ্রিমাদির কাছে আসবো, যেহেতু চন্দ্রিমাদি স্বাস্থ্য বিষয়ক ও রাজ্যের মন্ত্রী। চন্দ্রিমাদি, আরেকটা বিষয় যেটা আজকে উঠে এলো, যেটা নিঃসন্দেহে উদ্বেগজনক, সেটা হচ্ছে তাহলে কি হাসপাতাল আর ডাক্তারবাবুদের নিয়ে এবার একটা টানাপোড়েন শুরু হয়ে গেল? বিরোধী দলনেতা বলছেন যে একেবারে সরকারের চাপে নাকি তাদের বিধায়কদের যারা আহত হয়েছিলেন তাদের একটি বেসরকারি হাসপাতাল রিলিজ করে দিচ্ছে। রিববোন ফ্র্যাকচার আছে, তা সত্ত্বেও রিলিজ করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের চাপে। আমি বলছি যে বিরোধী দলের কেউ অসুস্থ হলে তাকে এইমসে নিয়ে যেতে হবে নাকি? মানে বলছি এইটা নিয়ে আপনাদের মতামতটা জানতে চাইবো। না, অদ্ভুত কথা একটা শুনলাম যে হাসপাতালে বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন, তিনি, তার পরিবার, তার যত বিজেপি বিধায়কদের দেখানো সবই ওই হাসপাতালেই দেখান। হঠাৎ আজকে সেটা নিয়ন্ত্রণ করে নিল রাজ্যের সরকার, এবং তিনি আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলছেন যে তিনি সব নিয়ন্ত্রণ করে নিচ্ছেন, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে নিচ্ছে একটা বেসরকারি হাসপাতাল। কিছু না হলে কি বলবে? কিছু না হলে কি বলবে? যার কোথাও ক্র্যাক হয় কিংবা ভাঙে, যে বলেছে যে একটা হাড় ভাঙা, যন্ত্রণার তার শেষ নেই। যদি একটা কোথাও একটুখানি ক্র্যাক হয় তাতেই যন্ত্রণা হয়, তাহলে টিগ্গা সাহেব অতক্ষণ ধরে ওই ধরনের চেঁচালেন, এত বিবৃতি দিলেন, এত বললেন, এটা কি সম্ভব? আমি জানি না। বেশ, আমি এইটা নিয়ে শঙ্করবাবুর কাছে যাব। আর লাজ্জার প্রশ্নটা আরো মারাত্মক, হাসপাতালেরও ওরা আমরা, মানে আমার এসএসকেএম তোমার এইমস, আচ্ছা তোমার এইমস অথবা আমার এইমস তোমার এসএসকেএম, এ তো বিচিত্র। শঙ্করবাবু একদম পরিষ্কার প্রশ্ন তুলছেন চন্দ্রিমা ভট্টাচার্য যে অসুস্থতায়, প্রশ্নচিহ্নটা অসুস্থতায় লাগা উচিত, বেসরকারি হাসপাতালের সিদ্ধান্তে নয়। সুমনদা, আমি ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে দুটো কথা বলবো। প্রথমত, আমার যদি স্মৃতি বিলম্বিত না হয় তাহলে আমার মনে হয় ঠিক একই প্রশ্ন উঠেছিল দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি যখন আহত হয়েছিল। তখন আমার ধারণা পিজি হসপিটালে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল, আপনাদের আর্কাইভ ঘেঁটে দেখতে পারেন। ফলে স্বাভাবিকভাবেই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আইনের শাসনের বদলে শাসকের আইন দ্বারা রাজ্য পরিচালিত হচ্ছে। আজকে যদি আপনি একটু তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে স্পিকারও তার নিরপেক্ষতা হারিয়ে গিয়ে তিনি বলছেন যে আমাদের বিধায়কদের উপরে হামলা হয়েছে। অর্থাৎ স্পিকারও তার যে সাংবিধানিক নিরপেক্ষতার যে অবস্থান তিনি সেটাকেও হারিয়ে ফেলছেন। এই যে একটা জটিল রাজনৈতিক ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতির যে কোথাও একটা অপমৃত্যু ঘটেছে, আর সেই অপমৃত্যুর কারণেই এই যে আমরা এবং তোমরা, আমরা বা ওরার যে তত্ত্ব, কোন এক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন সেই তত্ত্বটা কিন্তু আরো গভীর থেকে গভীরতর হয়েছে। এই একদম হাসপাতাল এবং চিকিৎসার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমিও মনে করি যে 2012 সালে যে কি বলবো, যে আনফরচুনেট ইনসিডেন্টটা অ্যাসেম্বলিতে হয়েছিল, দেবলীনা হেমব্রমরা বা গৌরাঙ্গবাবুরা আক্রান্ত হয়েছিলেন, পিজিতে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে দাঁড়িয়ে আবার বলছি যে সেই চাপ, নিয়ন্ত্রণের চাপ, সেখানে পিজিতে তাদের চিকিৎসা হয়নি, তাদের সেখান থেকে বের করে নিয়ে বেসরকারি জায়গায় নিয়ে যেতে হয়েছিল। ফলে বলছি যে কোথাও যে টলারেন্স লেভেলটার অভাব এত, যে বিধানসভায় মারামারি হলো, একজন বিধায়ক জনপ্রতিনিধি আক্রান্ত হলেন, আক্রমণ করলেন শাসক দলের বিধায়করা, কিন্তু তারপর চিকিৎসাটা একটা সরকারি হাসপাতাল হবে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে ডিনায়াল। এটা মোস্ট আনফরচুনেট পার্ট অফ, কি বলবো, এটা কিন্তু আমাকে একবার আমি যাবো চন্দ্রিমাদি, অবশ্যই যাবো। হ্যাঁ, নিশ্চয় না আমার
সুমনবাবু, আমার একটা অদ্ভুত একটা কাল্পনিক পরিস্থিতি মাথায় আসছে। মানে ধরুন এর আগে সিবিআই ছিল, ইডি ছিল, তার সঙ্গে এসআইটি ছিল, তারপর এখন দেখা যাচ্ছে ব্যাপারটা হাসপাতাল নিয়ে যাচ্ছে, অর্থাৎ কলকাতার মেডিকেল কলেজ বা আরজিকর, তার সঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এবার কালকে ধরুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা ছেলে বেশ ভালো র্যাঙ্ক করলো আর জেই মেন্সে করলো না, বা জেই মেন্সে খুব ভালো র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে করলো না, তাই নিয়েও কি তৃণমূল আর বিজেপিতে একটা মারামারি শুরু হবে? মানে এটা কিন্তু খুব গভীর ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। বিশ্বনাথ দা, না, আমি খুব সিরিয়াস লেভেলে বলতে চাই, দেখুন আমার প্রত্যাশা যে বিধায়করা যেভাবে জড়িয়ে পড়ছেন, মানে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন, আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি সুমনদা, আমাদের বিধায়কদের খুব সিরিয়াস লেভেলে ভাবা উচিত। ঠিক, রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন একদম। চন্দ্রিমা ভট্টাচার্য, এই যে বললেন সুমন, তুমি তো অনেক, তোমারও আর্কাইভে সব রয়েছে। গত বিধানসভার নির্বাচনের আগে, 21 সালের নির্বাচনের আগে একজন ভদ্র মহিলাকে নিয়ে মুখে তার রক্ত নাকি কেউ তৃণমূল কংগ্রেসে মেরে দিয়েছে আর তার মুখ কালো হয়ে গেল। তিনি তাকে কোথায় নিয়ে গিয়েছিল, কোন হাসপাতালে? সেটা তো আজকে যেখান থেকে আজকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে চাই হাসপাতালে, শুভেন্দুবাবু কোথায় নিয়ে গিয়েছিলেন তাকে? সেটা আমার বিধানসভা কেন্দ্রের। সুতরাং অ্যাপোলো হাসপাতালে গেছেন, বেসরকারি হাসপাতাল, আমরা নিয়ন্ত্রণ করছি, এটা সর্বৈবভাবে মিথ্যা। তারা কিছু পাননি তাই ডাক্তাররা ছেড়েছেন, তাই ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করছে। যে যার একটা ক্র্যাক করবে সে তো মানে তার কষ্টে যন্ত্রণায় সে তো ছটফট করবে, এটা হয়? আর তাছাড়া স্পিকারের নামে শঙ্কর বললেন এক্ষুনি, স্পিকার কোথায়? স্পিকার কি কোনো প্রেস কনফারেন্স ডেকেছেন? স্পিকার তো একটা রাজনৈতিক দলের থেকে নির্বাচিত বিধায়ক, তিনি তার ঘরে বসেছিলেন, কারণ আমি সেই সময় ছিলাম। তিনি তার ঘরে বসে তার সাথে আলোচনা করে কথা বলেছে, সেটা তিনি বলেছেন তখন। এটা তো তিনি তার স্পিকারের চেয়ারে বসে বলেননি। অনেকগুলো সত্তা থাকে একটা মানুষের, সুতরাং এটা তিনি বলেননি যে আমার বিধায়ক মানে তিনি বলে দিয়েছেন আমাদের দলের বিধায়ক, তিনি তার একেবারে নিরপেক্ষ চেহারা হারিয়ে ফেললেন। বাবারে বাবা, এ তো অদ্ভুত 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 সব কথা, অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছে শঙ্করবাবু। এটা কি সম্মতির লক্ষণ হিসেবে মানে চলে গেছে ব্যাপার? আমি আমি শুধু একটি কথাই বলবো যে স্পিকার সাহেবের এই জনপ্রতিনিধি হিসাবে, শিলিগুড়ির বিধায়ক হিসাবে যদি ভালো বলার স্কোপটাকে ব্যবহার করতো বিধানসভায়, সেটা ভালো হতো। শঙ্করের একটা গুণ হচ্ছে ও বলে, তারপরে কাঁধে ব্যাগ নিয়ে ওই বিধানসভা থেকে, হাউস থেকে বেরিয়ে যায়, আর পরবর্তী কথা শোনবার মতো ধৈর্য শঙ্করের হয়নি। হয়তো বাচ্চা ছেলে, আরো বাড়তে বাড়তে তারপরে ওই ধৈর্য হবে। হ্যাঁ শঙ্করবাবু, আমার ভালো লাগছে যে পরস্পর যুযুধান রাজনৈতিক দলের একজন সিনিয়র মন্ত্রী এবং বিধায়ক চন্দ্রিমাদি আপনার গুণগ্রাহী, বাকিটার উত্তর আপনার কাছে। মানে এই ছবিটা তো আজকে বিধানসভায় পেলাম না, তাই বললাম আর কি। হ্যাঁ, স্পিকার সাহেবের সামাজিক মাধ্যমে এই বক্তব্যটুকু আমি শুনেছি, আর আমি একজন জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি সংসদ বা বিধানসভার অভ্যন্তরে আমার কাজ করবা, সেটা কোনো অবস্থাতেই যাতে কোনো মর্যাদার সীমা লঙ্ঘন না করে সেই চেষ্টাটা আছে। আমি শুধু এইটুকু বলবো যে সংবাদ মাধ্যম হিসেবে লোকসভার, রাজ্যসভার মানে সংসদের কিংবা বিধানসভার স্পিকারদের প্রতি, তার চেয়ারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমি দ্রুত এবার, এত রাজনীতির কথা হলো, আপনার কথায় আসবো। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। আজকের ঘটনা নিয়ে অসংখ্য মন্তব্য, কয়েকটা মন্তব্য দেখে নেব। অভ্র রায়চৌধুরী তিনি লিখছেন, এটা বিধানসভা না বক্সিং রিং, জনপ্রতিনিধিদের লজ্জা হওয়া উচিত। সঞ্জীবন দত্ত লিখছেন, গণতন্ত্রের পীঠস্থানে এমন মারামারি দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। সুদীপ প্রামাণিক লিখছেন, বিধানসভায় যারা ভাঙচুর করেছিল সেই তৃণমূলের মুখে বিধানসভার রীতিনীতির কথা অপ্রাসঙ্গিক মনে হয়। গৌরব রায় লিখছেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়িয়ে লাইমলাইটে আসতে চাইছে। অনিন্দ পাল লিখছেন, বিধায়করা যদি বিধানসভায় হাতাহাতি করে তাহলে রাজনৈতিক কর্মীদের কাছে কি বার্তা যেতে পারে এটা ভেবে ভয় হচ্ছে। আপনাদের দেখাবো খানিকক্ষণ আগেই বিতর্কটা একটু সাইড লাইনে গিয়ে যেখানে চলে গেছিল, সেটা হচ্ছে বন্ধ। আজকে বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে বন্ধ এবং তাই নিয়ে চাপানোতর। দেখুন।
নরেন্দ্র মোদী সরকারের নতুন শ্রম কোড সহ বিভিন্ন নীতির প্রতিবাদে দেশ জুড়ে বামেদের টাকা ধর্মঘটের প্রভাব পড়ল ব্যাংকিং পরিষেবায়। বন্ধ থাকলো বেশিরভাগ ব্যাংকের শাখা, টাকা ভরা হলো না এটিএমেও। এরই মধ্যে ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ছবিও উঠে এসেছে শহর থেকে জেলায়। এদিন যাদবপুরে সকাল থেকে দফায় দফায় অবরোধ করে বামেরা। অটো চালকদের সঙ্গে তাদের বচসার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এইচবি বাস স্ট্যান্ডের কাছে। পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক ধর্মঘট সমর্থনকারী। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। সুকান্ত সেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনেও চলে অবরোধ। যাদবপুর স্টেশনেও রেল অবরোধ করা হয়। ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়ায় গোলপার্ক বাগুইহাটিতে। ধর্মঘটের সমর্থনে এনচালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামেরা। ব্যাংক, বিমা যেভাবে বেসরকারীকরণ হচ্ছে, এইসব লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর গত 2 বছরের করোনা কালে তো আরো বেশি গরিব মানুষ গরিব হয়েছে, ক্ষুধার্তের সংখ্যা বেড়েছে, বেকারের সংখ্যা বেড়েছে। অথচ সাধারণ মানুষের জন্য সরকারি কোনো কেন্দ্র বা রাজ্য পরিকল্পনা নেই। এইখানে হচ্ছে আমাদের আপত্তি। আমরা এই জন্য বামফ্রন্টের তরফ থেকে সমর্থন করেছি। ধর্মঘট করছে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো। হাওড়ার কুলগাছিয়ায় রেল অবরোধের সময় দ্রুত গতিতে চলে আসে ডাউন পাঁশকুড়া শালিমার লোকাল। কোন রকমে রক্ষা পান অবরোধকারীরা, তবে জখম হয়েছেন একজন। একাধিক জায়গায় ভাঙচুর করা হয় বাস লরি। জানিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার নির্দেশ, যারা গাড়ি ভাঙচুর করেছে সবার বিরুদ্ধে মামলা রুজু করতে হবে, অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ দিতে হবে। যে অস্ত্রটা, বন্ধের অস্ত্রটা এত বেশি বামপন্থীরা ইউজ করে যে এটা ভোতা হয়ে গেছে। আজকে বন্ধকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে। ছবি তোলার জন্য 2-1 জায়গায় করতে হয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া নেই। সোমবারের পর মঙ্গলবারও ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। এবিপি আনন্দ।